আমরা একটু করে হলেও ধারণা পাইছি যে আমাদের গত ক্লাসে যা যা পড়ছি সেখান থেকে যে লেফট রিকার্সিভ বা লেফট ডিরাইভেশন জিনিসটা কি। সো এখানে যদি আরেকবার আমরা এটা বলি তাহলে হচ্ছে যে ধরেন এটা একটা প্রোডাকশন রুল। এই প্রোডাকশনের মধ্যে রুলের মধ্যে এ কে কল করতেছে এবং যে কল করতেছে মানে যেখান থেকে জিনিসটা রিকারশন হচ্ছে বা রিকার্সিভ হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি লেফট সাইডে আছে। তো এটার কারণে কি হচ্ছে, আমি যদি এটাকে ডিরাইভ করতে চাই বা এটাকে যদি ভাঙতে চাই বা এটাকে ভেঙে যদি কিছু একটা বানাতে চাই তাহলে আমার দেখবেন এই ট্রিটা এরকম লেফট সাইডে এক্সপান্ড হচ্ছে। ঠিক আছে, যেমন ধরেন এইখানের মধ্যে যদি দেখি এ থেকে বিটা এই জিনিসটা আসলো, ঠিক আছে, এই রুলটা ইউজ করে। দেন হচ্ছে যে যদি আমি এটাকে এভাবে আনতে চাই যে একবার যদি এই রুলটা ইউজ করি দেন হচ্ছে এ থেকে এ আলফা, দেন আমার আবার এক্সপান্ড করতে হলে এরকম এখানে বিটা আসলো। আর যদি এটাকে এক্সপান্ড করতেই থাকে মানে যদি স্টপ না করি তাহলে এটা কি এ থেকে এ আলফা, দেন এটা থেকে আবার এ আলফা এরকম করে করে কন্টিনিউ হতে থাকে। তো এই জিনিসটা থেকে একটা জিনিস আমরা শিওর হতে পারি যে এই প্রোডাকশন রুলটা আমার অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজটাকে প্রকাশ করতেছে। এই ল্যাঙ্গুয়েজটাকে মিন্স আমার এই প্রোডাকশন রুলটা হচ্ছে যে বিটা আলফা স্টার। এই ধরনের যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে বা স্ট্রিং আছে তাদেরকে হচ্ছে সে কারেক্টলি ডিটেক্ট করবে বা কারেক্টলি বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে যে আমার লেজিট। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমার লেফট রিকারশন। আমার যে রুলটা বা যে সেলফ কলটা সেই সেলফ কলটা হচ্ছে যে বাম দিকে আছে। ওকে, যদি রাইট রিকারশনে যাই বোঝা যাচ্ছে সেম জিনিস জাস্ট রাইট সাইডে আছে। আবার যে আমার সেলফ কল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রোডাকশন রুলের ডান দিকে আছে। ঠিক আছে, যার কারণে এটা কি হচ্ছে যে রাইট সাইডে আমার এক্সপান্ড হচ্ছে বারবার। যে আমি যদি এটাকে দেন এটাকে ভেঙে আবার আলফা এ দেন ইন করবে, যখন গিয়ে বিটা দিয়ে স্টপ হয় হলো। ঠিক আছে, আর এই রাইট রিকারশনের ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটা দাঁড়াচ্ছে যে আলফা স্টার বিটা। দ্যাট মিনস সামনে মানে ইনফাইনাইট বার বা যখন তোবার ইচ্ছা ততবার আলফা থাকতে পারে, এরপরে এটাকে বিটা দিয়ে হচ্ছে যে শেষ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইট রিকারশন। আচ্ছা, খুবই সিম্পল। এবার আসি লেফট রিকারশনের সাথে প্রবলেমটা কোথায়। লেফট রিকারশন আসলে প্রবলেমেটিক কেন বলা হয় এটা বুঝার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে এই কোডটা যদি আমরা দেখি। ঠিক আছে, মনে করেন এটা আমার প্রত্যেকটা প্রোডাকশন রুল বেসিক্যালি এক একটা প্রসিডিওর কল বা এক একটা ফাংশনের মতো করে চিন্তা করি আমরা। ঠিক আছে, তো এটা যদি একটা ফাংশন হয়, ঠিক আছে, এই জাস্ট এতটুক পার্টটা আমরা দেখি, জাস্ট এতটুক। ঠিক আছে, এ দেন এ হচ্ছে যে এ আলফা। ঠিক আছে, এটাকে যদি আমরা ফাংশন আকারে লিখি তাহলে এই জিনিসটা দাঁড়াবে এমন। ঠিক আছে, যে এ একটা ফাংশন, দেন এটা হচ্ছে ব্র্যাকেট, দেন হচ্ছে এই এটা এ কে কল করলো, দেন এই আলফাটা হচ্ছে যে এরপরে আসলো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন যে জাস্ট এক্সাক্ট সেম জিনিসটাই এখানে লেখা হয়েছে। আচ্ছা, এখন এই কোডটার যারা একটু কোডিং এর সাথে নিয়মিত আছেন দেখেই বুঝার কথা যে এটাতে প্রবলেমটা কোথায়। এখন এটা এমন একটা রিকার্সিভ ফাংশন হয়ে গেছে যেটার কোনো কন্ট্রোল ফাংশন বা কন্ট্রোল স্টেটমেন্ট নাই। কন্ট্রোল স্টেটমেন্ট নাই মিনস এটা আসলো, এটা ভিতরে এই ফাংশনটা ভিতরে ঢুকলো, ঢুকার পরে এখানে নিজেকে আবার কল করে এখানে আসলো, দেন এভাবে করে চলতে থাকতেছে। ঠিক আছে, দেখেন কোনো একটা কন্ট্রোল স্টেটমেন্ট ছাড়া বা কোনো একটা এন্ডিং কন্ডিশন ছাড়া মানে এই লুপটা আমার আসলে শেষ হবে কখন সেটা লিখার এখানে জায়গা নাই। ঠিক আছে, যার কারণে বলা হয় যে লেফট রিকারশন হচ্ছে আসলে ইনফাইনাইট রিকারশন ইন টপ ডাউন পার্সিং। মানে টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে এটা ইনফাইনাইটলি ঘুরতে থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে ইনএফিসিয়েন্সি ইন পার্সিং প্রসেস। মানে হচ্ছে যে ধরেন আমার এখানের মধ্যে আমার হার্ডওয়্যারের উপর বা ইন্টারনালি কোনোভাবে আমি একটা ডেপথ লিমিট দিছি, যে ডেপথ লিমিটটা হচ্ছে যে হয়তো এরকম ইনফাইনাইট লুপ হলেও আমার কোন একটা ইনফাইনাইট লুপ ধরেন 10,000 বা 30,000 বারের বেশি চলবে না, কথার কথা। ঠিক আছে, একটা ইন্টারনাল কম্পাইলেশনের একটা লিমিট দিছি। আচ্ছা, এখন এরকম যদি দিও তার মানে আমার প্রত্যেকবার এটা থেকে এটা কল আসবে
দেন কল হওয়ার পরে আবার যাওয়ার সময় একবার করে আমার ওই চেকটা কিন্তু দিতে হবে, যে একবার করে ওই মানে কন্ডিশনটা আমাকে চেক করতে হবে। চেক করার পরে আবার এখানে এসে আবার জিনিসটা এক্সিকিউট হলো বা এক্সিকিউট হচ্ছে, মানে বুঝতেই পারতেছেন যে কি একটা এক্সট্রা স্টেপ আসতেছে, যে চেকিং এর প্রত্যেকবার রানের আগে একবার করে সে চেক করতেছে যে এটা আদৌ কি কন্ডিশনটা ফিল আপ করতেছে নাকি করতেছে না। তার মানে কি আমার এই পুরো প্রসেসটাতে একটা এক্সট্রা স্টেপ আসছে, এবং এই এক্সট্রা স্টেপের কারণে আমার এখানের মধ্যে কি ইনএফিসিয়েন্সি চলে আসছে পুরো পাসিং প্রসেসের মধ্যে। তো এই দুইটা প্রবলেমের কারণে বেসিক্যালি আমার লেফট রিকারশনটাকে অ্যাভয়েড করা হয়, এবং লেফট রিকার্সিভ কোনো গ্রামার থাকলে ওটাকে নাল আউট করে ফেলা হয়। ঠিক আছে, এখন এটার নাল আউট যে করা হয় বললাম, নাল আউট করার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে রাইট রিকারশন। দ্যাট মিনস আমাকে কোনো একটা গ্রামার যদি দেয়া হয় এবং সেটাতে যদি লেফট রিকারশন থাকে, ঠিক আছে, বা লেফট রিকারসিভ যদি থাকে, তাহলে আমাকে অবশ্যই ওটাকে আগে রাইট রিকারসিভ বানাতে হবে, এন্ড তারপরে হচ্ছে আমি এটাকে ইউজ করতে পারবো। কারণটা কি? এই যে যেটা আমরা প্রবলেম দেখলাম সেটা থেকেই বোঝা যায় যে আমি যদি এই জিনিসটাকে, এই ফাংশনটাকেই লেফট রিকারশন থেকে রাইট রিকারশনে নিয়ে আসি, দ্যাট মিনস এই জিনিসটা জাস্ট এরকম হলো যে এ দেন হচ্ছে এ এরকম। তার মানে এই এই যেটা দেখতেছি এটা আসলে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট হিসেবে ইউজ করতে পারবো, যে আমার যদি এরকম হয় তাহলে হচ্ছে যে এর বেশি চলতে পারবে না। ঠিক আছে, যে একটা কন্ট্রোল স্টেটমেন্ট যে হ্যাঁ 10 বারের বেশি চলতে পারবে না আমার, তাহলে আমার ওই ইন্টারনালি একটা এক্সট্রা স্টেপ দিতে হচ্ছে না, বা ইন্টারনালি একটা এক্সট্রা ইমপ্লিমেন্টেশনটা দিতে হচ্ছে না, আমি এখান থেকেই হচ্ছে যে জিনিসটা কন্ট্রোল করতে পারবো। তাহলে আমার 30,000 40,000 বার চলার কোনো দরকার নাই। আচ্ছা, তো এই তো আমার একটা কন্ট্রোল স্টেটমেন্ট আসলো, এবং এই কন্ট্রোল স্টেটমেন্টের পরে আমার হচ্ছে যে রিকার্সিভ কলটা আসছে, এন্ড তাহলে আমার এই পুরো প্রবলেমটা যেটা হচ্ছে ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেছিল, ওই ইনফাইনাইট লুপের প্রবলেমটা সলভ হয়ে যায়। আচ্ছা, তো বেসিক্যালি এখানের মধ্যে যেটা করা হয়েছে, এই গ্রামারটাকে কনভার্ট করে এই গ্রামারের মধ্যে নিয়ে আসা হয়েছে, বা এইটাকে লেফট রিকারশন থেকে রাইট রিকারশনের মধ্যে নিয়ে কনভার্ট করা হয়েছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই কনভার্সনটা কিভাবে করে। দ্যাট মিনস লেফট রিকারশন থেকে রাইট রিকারশনে আনার পদ্ধতিটা কি আসলে। আচ্ছা, মনে করি বা মনে করার দরকার নাই, এটা একটা লেফট রিকারসিভ প্রোডাকশন রুল। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে, কারণ কি এই যে সেলফ কল যেটা মানে একেই কল করতেছে, এই জিনিসটা হচ্ছে যে আমার এখানে লেফট সাইডে আছে প্রোডাকশন রুলে, সরি প্রোডাকশন রুলের লেফট সাইডে আছে। ঠিক আছে, তাহলে এটাকে রাইট সাইডে নিয়ে যাওয়ার বইটা কি দেখেন, মনে করি এটা এ দিলাম, ওকে, এটার লেফট রুলটাতে প্রবলেম আছে, রাইট? আমার এই রাইট রুলটাতে তো প্রবলেম নাই, ঠিক আছে, যেটা অর দিয়ে আছে। তাহলে আমি যেটা করব, এই রাইট রুলটাকে লিখে ফেলবো, ঠিক আছে, বিটা, এবং এখানের মধ্যে একটা থার্ড একটা ভেরিয়েবলের মতো নিয়ে আসবো, বিটা এ প্রাইম। ঠিক আছে, যেটা ঠিক থাকবে, যেটা একলা আছে এবং ঠিক আছে, সেটাকে আমি এভাবে করে লিখবো যে এ বিটা দেন হচ্ছে এ প্রাইম। ঠিক আছে, এরপর এ প্রাইমটাকে ভেঙে এখানে এই যে রুলটাকে আমরা এখনো হাত দিইনি, দ্যাট মিনস এই বামের এটা, ঠিক আছে, এটার এই লেফটটাতে আমার প্রবলেম ছিল, রাইট, এই লেফট এটাতে, তাহলে এটাকে কেটে তাহলে এই এটা বাকি থাকে, তাহলে এই এটা লিখলাম, ঠিক আছে, দেন এই এ প্রাইমটা এবার আবার এই সাইডে লিখবো, যেহেতু আমি রাইট রিকারসিভ, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার একটা পদ্ধতি বলতেছি। দেন এ প্রাইম, এন্ড সবার লাস্টে আমাকে এটা দিতে হবে, ঠিক আছে, এপসাইলন, দ্যাট মিনস নাল। এটাই হচ্ছে যে এই রুলটার, এই পুরো গ্রামারটার আমার এক্সাক্ট রাইট রিকারশন, ঠিক আছে, বা রাইট রিকারশন গ্রামার। ঠিক আছে, এটা আমি আরেকবার বলি কারণ এটা এখন সামনে আমাদের লাগবে। ঠিক আছে, আমাদের এটা কি করতে হবে, এই পুরা রুলের মধ্যে বা এই পুরা গ্রামারের মধ্যে এই পার্টটা হচ্ছে যে আমার ঠিক আছে, বা এই পার্টটা হচ্ছে আমার কারেক্ট, তাহলে আমি এই পার্টটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম, বিটা। ঠিক আছে, দেন আমার একটা থার্ড ভেরিয়েবল নিয়ে আসছি এ প্রাইম, দেন এই এ প্রাইমটাকে, আমি এখানে দেখতেছি যে এ প্রাইমটা কি, নিয়ে
দেন এ প্রাইমটা দিয়ে আমি এই বামের পার্টটা যেটা হচ্ছে প্রবলেমেটিক ছিল, যেটাকে এখন আমি হাত দিয়ে নিই, সেখানে এই বামের রিকার্শনটাই তো আমার প্রবলেম ছিল। সো এটাকে আমি কেটে দিয়ে বাকি যেটা পাবো সেটাকে লিখবো, এ লিখলাম, লিখার পরে এই এ প্রাইমটা জাস্ট আবার রিপিট করব, শেষ। আর এই অ্যাপসিলনটা অটোমেটিক চলে আসবে। দ্যাটস ইট। ঠিক আছে, এটা নিয়ে কারো কনফিউশন আছে? ওকে, আসি তাহলে এরকম একটা লম্বা বা এরকম একটা ইনফাইনাইটের ক্ষেত্রে কি হয়? সেম জিনিস, যা বলছি ওটাই। ঠিক আছে, যে এ এ আলফা, এ আলফা টু, এ আলফা এম, ঠিক আছে, এগুলো সবগুলো এ আছে কেন? কারণ এটা ওই যে বললাম লেফট রিকার্সিভ। ঠিক আছে, সবগুলো হচ্ছে আমার লেফট রিকার্সিভ। আর বিটা ওয়ান, বিটা টু এরকম হচ্ছে ধরেন অনেকগুলো আমার একলা আছে। তাহলে আমার রুলটা কি দাঁড়াবে? যেগুলো একলা থাকবে বা যারা এরকম ঠিক আছে যদি আমরা বলি, বা লেফট রিকার্সিভ না, তাদেরকে আমি জাস্ট যেভাবে আছে সেভাবে লিখবো, বিটা ওয়ান, বিটা টু, দেন হচ্ছে যে আমি জাস্ট এদের পরে একটা এ প্রাইম অ্যাড করে দিব। ঠিক আছে, এদের পরে একটা একটা করে এ প্রাইম অ্যাড করে দিব, বা বিটা থ্রি, দেন হচ্ছে এ প্রাইম। এন্ড তারপর এই এ প্রাইমটা আমার হবে এই প্রথমে দেখেন এদের এ ছাড়া বাকি যে পার্টটা থাকবে, ঠিক আছে, আলফা ওয়ান, আলফা টু, তাহলে হচ্ছে এই আলফা ওয়ান, তারপরে হচ্ছে যে এই আলফা টু, এবং এদের সাথে হচ্ছে আমার একটা একটা করে আবার সেম এ প্রাইম অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবং সবার লাস্টে আমার ওই অ্যাপসাইলনটা শেষ। ঠিক আছে, এই একটাই রুল আমার বারবার লেফট রিকার্শন থেকে রাইট রিকার্শন নেয়া। আচ্ছা, এবার আসি তাহলে আমাদের যেটা আমরা দেখে আসছি, মানে যে প্রবলেমটা আমরা দেখে আসছি, এ থেকে এ আলফা, বিটা, এবং এই জিনিসটাই তো আমার লেফট রিকার্সিভ ছিল। মানে আমাদের এই আজকের ক্লাসটা শুরুই করছি কিন্তু এইটা দিয়ে, ঠিক আছে, এ এ আলফা বিটা, যেটার কারণে কি হচ্ছিল, এ দেন এখান থেকে এ আলফা আসতেছিল, দেন এইটাকে ভেঙে আবার এ আলফা, দেন এভাবে করে করে গিয়ে এই সাইডে এখানে একটা বিটা। ঠিক আছে, সো এই দিক দিয়ে লেফট সাইডে আমার এটা এক্সপান্ড করতেছিল। এটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে কনভার্ট করলে কি হবে? এই যে এ বিটা এ প্রাইম, ঠিক আছে, বিটা পার্টটা যেহেতু ঠিক আছে, তাহলে বিটা এন্ড দেন এ প্রাইম এন্ড এ প্রাইম, দেন হচ্ছে যে আলফা, এই এটাকে কেটে যেটা থাকে আলফা, দেন হচ্ছে যে এই এটাকে এ প্রাইম, আর হচ্ছে যে এপসিলনটা অ্যাড হচ্ছে। আচ্ছা, এখন এইটাকে আমি এক্সপান্ড করার ট্রাই করি। এক্সপান্ড করলে কি হয়? এ, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, তাহলে এটাকে যদি এক্সপান্ড করি তাহলে হচ্ছে এ, এর পর হচ্ছে বিটা এ প্রাইম, ঠিক আছে, বিটা এ প্রাইম গেল, দেন হচ্ছে যে এই এ প্রাইমটাকে ভাঙলে আলফা এ প্রাইম, আলফা এ প্রাইম, দেন হচ্ছে এইভাবে করে দেখেন এই রুলটা দিয়ে বারবার ডান দিকে এক্সপান্ড হতে থাকবে। ঠিক আছে, তার মানে দেখেন আমার এটা এখন রাইট রিকার্সিভ হয়ে গেছে। এবার দুইটার ক্ষেত্রেই একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা যখন লেফট রিকার্সিভ ছিল তখন এটা কোন ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করতেছিল? বিটা আলফা প্রাইম। ঠিক আছে, প্রথমে বিটা থাকবে, সরি বিটা এ স্টার, ঠিক আছে, বিটা দেন এ স্টার, মানে প্রথমে বিটা থাকবে, এরপরে অনেকগুলো এ স্টার থাকতে পারতো, রাইট? এখন যখন এটা রাইট রিকার্সিভ হয়েছে তখনও দেখেন এটা সেম জিনিসই কিন্তু ডিটেক্ট করতেছে, বিটা আলফা স্টার। ঠিক আছে, দেন এফ7 দিয়ে বোঝাচ্ছে যে ওখানে আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা কি একটা সাকসেসফুল কনভার্সন। ঠিক আছে, একই ল্যাঙ্গুয়েজে কিন্তু এই এ বিটা স্টার, বিটা আলফা স্টার, এটাই কিন্তু হচ্ছে এও আবার এও দুজনই হচ্ছে ডিটেক্ট করতেছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটাও আমরা একটু দেখি। যে এটা হচ্ছে যে আমার একটা গ্রামার দেয়া আছে, এই গ্রামারটাকে আমার লেফট রিকার্শনটাকে এলিমিনেট করতে হবে বা শেষ করতে হবে। ওকে, দেখেন এ থেকে এ, দেন এখানেও আছে সেম। সো আমার এখানের মধ্যে অবভিয়াসলি বুঝতেই পারতেছি দুইটাতেই হচ্ছে দুইটা রুলে বা দুইটা প্রোডাকশন রুলেই আমার কি লেফট রিকার্শন আছে। তাহলে রুলটা কি আমি জাস্ট আরেকবার দেখাই এখানের মধ্যে। এ, ওকে ফাইন, এরপর যে একটু দেখি, এ তারপর যে একলা থাকবে বা যে পার্টটা ঠিক থাকবে, যেমন এখানে এ ঠিক আছে, সো এ, দেন হচ্ছে যে এ প্রাইম,
ঠিক আছে। তারপরে এ প্রাইম দিয়ে আমার যে লেফট রিকার্শনের পার্টটা ছিল সেই পার্টটাকে বাদ দিব, ঠিক আছে। এই যে এখানে যে এই এর পার্টটা লেফট রিকার্শনের পার্ট বাদ দিয়ে বাকি কি আছে, এখানে বিডি আছে আর এখানে এ আছে। সো এখানে বিডি আর এখানে পরেরটাতে হচ্ছে এ, ওকে। দিয়ে তারপরে হচ্ছে কি আমার এই আলফা এ প্রাইমটা আবার জাস্ট রিপিট, ওকে। এ প্রাইম তারপরে হচ্ছে এ প্রাইম, এখানে জাস্ট একটা এপসাইলন সবল আছে, শেষ। এটাই হচ্ছে যে আমার এই প্রথম যে প্রোডাকশন রুলটা আছে এই প্রোডাকশন রুলের এক্সাক্ট রাইট রিকার্শন, ঠিক আছে। আর তাইলে সেকেন্ডটাও বুঝতে পারতেছেন তো বি বি বি, এটা তাহলে কি হবে, বি থেকে আমার যেহেতু একলা যে পার্টটা আছে বি এটা ঠিক থাকবে, সো বি এখান থেকে আমি একটা বি প্রাইম থার্ড ভেরিয়েবল আনতেছি, এই বি প্রাইমটাকে দিয়ে আমার এখানের মধ্যে বি এটাকে যদি আমি ক্যান্সেল আউট করি যেটা হচ্ছে লেফট রিকার্শন ছিল তাহলে শুধু ইটা থাকে, সো ই দেন হচ্ছে আবার বি প্রাইম তারপরে একটা এপসাইলন, শেষ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আমার পুরা এই লেফট রিকার্সিভ গ্রামারের এক্সাক্ট রাইট রিকার্শন, ঠিক আছে। সো পরীক্ষার মধ্যে আপনাদের যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা গ্রামার যদি দেয়া থাকে, এখানের মধ্যে আরো কিন্তু এক্সাম্পল আছে এগুলো দেখবেন, যে কোনো একটা গ্রামার যদি দেয়া থাকে তাহলে ওই গ্রামারের যে লেফট রিকার্শন রিমুভ করতে বলতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন, এক্সাক্ট সেম রুল, ঠিক আছে। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স, এটা একটু আপনারা 30 সেকেন্ডস এর মতো দেখেন যে এটা বুঝেন নাকি, যে এটা কিভাবে হয়েছে। জাস্ট একটা দেখেন তাইলেই হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই চেঞ্জটা নিয়ে? কোনো কনফিউশন? স্যার মাইনাস টিটা কেন অ্যাড হয়নি স্যার সেটা? আচ্ছা আচ্ছা, দেখি এটা আমরা তাহলে নিজেরা করতে থাকি। ই আচ্ছা, যে পার্টটা ঠিক আছে দেন টি এন্ড বাকিটা হচ্ছে ই প্রাইম। ই প্রাইম হচ্ছে যে এখানে যদি কাটি তাহলে হচ্ছে যে বাকি ইটাকে কেটে বাকি যে পার্টটা থাকে প্লাস টি মাইনাস টি, প্লাস টি দেন হচ্ছে মাইনাস টি, দেন হচ্ছে যে আমার ই প্রাইম যেটা একটু সরি কাটতেছি, মাইনাস টি দেন হচ্ছে যে আমার কি ই প্রাইম যেটা সেটা হচ্ছে রিপিট, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে যে এপসাইলন। আচ্ছা, মাইনাস টি এখানে মধ্যে অ্যাড করে এটা হচ্ছে ওরা বুঝার সুবিধার্থে কেটে ফেলছে, ঠিক আছে, বুঝার সুবিধার্থে জাস্ট কেটে ফেলছে। বাট হ্যাঁ, এটা হচ্ছে যে তখন আপনার ওই মাইনাস টিটা দিতে হবে যদি এক্সাক্টটা থাকে আর কি, ঠিক আছে। যদি এক্সাক্টটা থাকে এখানের মধ্যে একটা মাইনাস টি আসবে, ঠিক আছে। দেন একটা মাইনাস টি ই প্রাইম দেন হচ্ছে একটা এপসাইলন, বুঝা গেছে? জি স্যার। ওকে। তো সিএফজি কে নিয়ে আমরা এখন পর্যন্ত বেসিক্যালি দুই টাইপের কনভার্সন দেখছি, একটা হচ্ছে এমবিগুয়াস গ্রামারকে আনএমবিগুয়াস কিভাবে বানাতে হয় যেটা হচ্ছে গত ক্লাস জুড়ে দেখছি, আর একটা হচ্ছে লেফট রিকার্শনকে রাইট রিকার্শন বানাতে হয়।
কিভাবে বানাতে হয়, যেটা আজকে দেখছি। আরেকটা আছে, সেটা হচ্ছে যে নন ডিটারমিনিস্টিক সিএফজি কে ডিটারমিনিস্টিক বানানো। কারণ হচ্ছে যে কোনো একটা সিএফজি কে যদি আমার কম্পাইলারের মধ্যে ইমপ্লিমেন্ট করা লাগে, তাহলে হচ্ছে যে আমার এই তিনটা বৈশিষ্ট্য থাকা মাস্ট: আনএম্বিগুয়াস, রাইট রিকারশন আর ডিটারমিনিস্টিক। আনএম্বিগুয়াস এর প্রবলেম তো আমরা দেখছি কত আছে, যে দুই ধরনের ইন্টারপ্রিটেশন করলে কি হয়। আর রাইট রিকারশনের মধ্যে হচ্ছে যে কি ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যায়। আচ্ছা, ডিটারমিনিস্টিক আর নন ডিটারমিনিস্টিক এর প্রবলেমের মধ্যে আসি। নন ডিটারমিনিস্টিক যদি হয়, দ্যাট মিনস আমাদের যদি এফ এ আর ডিএফ এর মধ্যে এনএফ এর কথা মনে থাকে, যে নন ডিটারমিনিস্টিক ক্ষেত্রে একটা থেকে আমার একটা ইনপুটের জন্য 3 জায়গায় যাওয়া লাগে, ঠিক আছে, যেটা হচ্ছে প্রচুর কম্পিউটেশনালি কস্ট, মানে অনেক কস্টলি, এবং যার কারণে হচ্ছে কি আমার রিসোর্স অনেক খরচ হয়, ঠিক আছে। এটা অনেক হাইলি ইনএফিশিয়েন্ট একটা পার্সিং, ঠিক আছে। যে আমি এ থেকে আলফা দিয়ে বিটা 1 গেলাম, তারপরে দেখলাম এটা ঠিক আছে নাকি ঠিক নাই, ওকে ঠিক যদি না থাকে তাহলে আবার এখানে এই পজিশনে এসে আবার দেখবো যে আলফা দিয়ে বিটা 2 পজিশনে, যদি ঠিক থাকে তাহলে তো হলো, যদি না হলে তাহলে আবার ব্যাক করে এখানে এসে দেন আলফা দিয়ে আবার বিটা 3 দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। আচ্ছা, তো এই নন ডিটারমিনিস্টিক সিএফজি কে ডিটারমিনিস্টিক তাহলে কিভাবে বানাতে হয়? এটা আরো বেশি ইজি, ঠিক আছে। যে নন ডিটারমিনিস্টিকটার যে পদ্ধতিতে আসলে ডিটারমিনিস্টিক বানানো হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে যে লেফট ফ্যাক্টরিং, ঠিক আছে। লেফট ফ্যাক্টরিং মানে আমরা ওই যে ছোটবেলায় বলতাম যে কমন নেয়া, ঠিক আছে, ওই কমন নেয়া, এই সেম জিনিস, এটা হচ্ছে কমন নেয়ার পদ্ধতি, ঠিক আছে। ওই কমন নেয়ার নামটাই কিন্তু আসলে লেফট ফ্যাক্টরিং। তো এখানে দেখেন, এ থেকে আলফা 1, আলফা বিটা 1, আলফা বিটা 2, আলফা বিটা 3, ঠিক আছে। যদি এটা এভাবে থাকে, আলফা বিটা 1, দেন হচ্ছে যে আলফা বিটা 2, আলফা বিটা 3, ঠিক আছে। তাহলে এই তিনটার মধ্যে আমার দেখেন আলফাটা হচ্ছে যে কমন, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এই আলফাটাকে কমন যদি নিয়ে ফেলে, আলফাটাকে কমন নিয়ে আমি জাস্ট একটা থার্ড ভেরিয়েবল আনতেছি এ প্রাইম, ঠিক আছে। দেন এই এ প্রাইমটা নিয়ে আমি জাস্ট বাকি যে পার্টটা আছে, আলফা তো সব জায়গায় নিয়ে চলে গেল, তাহলে বিটা 1, বিটা 2, বিটা 3, বিটা 1, বিটা 2, বিটা 3, শেষ। তাহলে এটাই হচ্ছে যে আমার নন ডিটারমিনিস্টিক সিএফজি। খুবই ইজি, খুবই সিম্পল, ঠিক আছে। তাহলে এই জিনিসটার বা এই রুলটার কয়েকটা এক্সাম্পল আমরা এখন দেখি, ঠিক আছে। ধরেন এটা একটা আমার গ্রামার দেয়া আছে, যেটা হচ্ছে যে ফার্স্টে দেখেন এ এ এ, দ্যাট মিনস তিনটাতেই হচ্ছে যে আমার একটা পার্ট আছে যেটা হচ্ছে কমন, ঠিক আছে। তার মানে এটা অবভিয়াসলি কি নন ডিটারমিনিস্টিক, কারণ নন ডিটারমিনিস্টিকে এরকম কমন থাকে। তো আমার এই কমন জিনিসটাকে সরাতে হবে। এটার দিকে আপাতত আমরা না তাকাই, আমরা নিজেরা যদি লিখি, তাহলে দেখেন এ থেকে আমি কি বলছি, ফার্স্টে হচ্ছে যে কমন পার্টটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। কমন পার্টটা হচ্ছে যে এখানের মধ্যে এ, প্রথম রুলের ক্ষেত্রে এ, এর দ্বিতীয় রুলের ক্ষেত্রে এই পার্ট যেগুলো থাকবে, যেগুলো হচ্ছে ডিফারেন্ট, সেগুলোকে আমরা এভাবে করে আপাতত বাদ দিই, ঠিক আছে। তাহলে এ, দেন হচ্ছে এ প্রাইম, ঠিক আছে। দেন এ প্রাইম থেকে হচ্ছে যে আমাদের এই যে পার্টটাকে বাদ দিছিলাম, এ বি বিসি এসি, ওটাকে আমরা লিখি, তাহলে এ বি বিসি এসি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেজ 1 গেল, যে আমার এ থেকে এই এ পার্টটা বাদ গেছে। ওকে, এখনো কিন্তু আমার সম্পূর্ণ নন ডিটারমিনিস্টিক হয় নাই। কেন হয় নাই? এই দুইটা রুল দেখেন, এ প্রাইম থেকে এ বি, এ প্রাইম থেকে এসি, তার মানে এই দুইটার জাস্ট এই পার্টিকুলার দুইটার ক্ষেত্রে আমার কিন্তু প্রথমটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। প্রথমটা এটা এ বি আর এটা এসি, তাহলে আমাকে এটাও সরাতে হবে। তাহলে এটা সরানোর ওয়ে কি? সেম রুল জাস্ট আবার ইউজ করতে হবে, যে এ প্রাইম থেকে হচ্ছে আমার এই কমন পার্ট গুলো নিলাম, এই এ আর এটার ক্ষেত্রে, তাহলে হচ্ছে যে ধরেন ওটাকে আমি এ ডাবল প্রাইম দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে, কমন পার্টটাকে। আর যে পার্টটা ঠিক আছে, মানে আমার এই বিসি পার্টটাতে তো কোনো প্রবলেম নাই, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ওটাকে যেরকম ছিল জাস্ট সেম রেখে দিব, ঠিক আছে। ওটা নিয়ে আমার কিন্তু কিছু করার দরকার নেই। এবার জাস্ট এ ডাবল প্রাইমটা নিব, নিয়ে ওই যে পার্ট গুলোকে আমরা হচ্ছে আলাদা করছি, এখান থেকে বি আর এখান থেকে সি, ওই দুইটা আলাদা করে নিলাম, শেষ। তাহলে এ প্রাইম থেকে এ দুটো আসলে এ ডাবল প্রাইম, আর প্রথমে পাইছি এ রুলটা, এ থেকে
এ এ প্রাইম। ঠিক আছে, দেখেন এটাই হচ্ছে আমার আলটিমেটলি ফাইনাল গ্রামারটা। ঠিক আছে, এটা কি বোঝা গেছে এই এক্সাম্পলটা? জি স্যার। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই। এখানে মধ্যে আরেকটা এক্সাম্পল আছে সেম, যে এস থেকে এ ডাবল এস বি এস ব্লা ব্লা ব্লা। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে এস এখান থেকে কমন কি আছে, সবগুলো থেকে এটা কমন নেওয়া যায়, রাইট? তাহলে এটা যদি কমন নিয়ে ফেলি দেন এ এস প্রাইম, দেন এই এস প্রাইম থেকে আমার ডাবল এস বি এস যে পার্টটা হচ্ছে বাকি ইউনিক রয়ে গেছে সবগুলাতে, সেগুলো লিখলাম এস এস বি, দেন হচ্ছে বিবি, আর হচ্ছে যে পি। কারণ যে পার্টটা কমন শুধু সেগুলো থেকে আমি কমন নিচ্ছি, বাকি যেগুলো ঠিক আছে সেগুলো আমার ওভাবেই রয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সরি বিবিটা তো বিটা তো এখানে আসবে, সরি মাই মিস্টেক। ওকে, তাহলে হচ্ছে যে আমার আবার এই পার্টটাতে দেখেন আবার এস যেটা, সেটা হচ্ছে যে আমার এই শুধু প্রথম দুইটার ক্ষেত্রে কমন রয়ে গেছে, এই প্রথম দুইটার ক্ষেত্রে। তাহলে এই প্রথম দুইটার ক্ষেত্রে যদি আমরা সরাতে যাই তাহলে সেম একটা এফ ডাবল প্রাইম আনতে হবে, এফ ডাবল প্রাইম এনে তাহলে এই কমনটা যেটা এস, দেন এস দিয়ে হচ্ছে যে ওই এস ডাবল প্রাইম যেটা দিব সেটা, এন্ড তারপরে হচ্ছে ওই ইউনিক পার্টটা, সেম ভাবে ইউনিক পার্টটা দিয়ে আমরা এই ফাইনাল গ্রামারটা পাবো। রুলটা আমার এক্স্যাক্টলি সেম থাকতেছে। ঠিক আছে, আমি আর রিপিট করলাম না। আচ্ছা, তো আমাদের সিএফজির 3 ধরনের কনভার্সন আমরা দেখছি, ওই 3 ধরনের কনভার্সন গুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই দরকার। ঠিক আছে, পরীক্ষার মধ্যে ওগুলোর এক্সাম্পল আসে। আচ্ছা, এরপরে আসি পার্সিং। পার্সিং জিনিসটা কি সেটা আমরা মোটামুটি অলরেডি জানি, যে আমরা বেসিক্যালি আমার যে টোকেন গুলো আসবে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে, ওই টোকেন গুলোর থেকে আমার একটা পার্স ট্রি বানানো। ঠিক আছে, তো এই পার্স ট্রি বানানোর দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টপ ডাউন পার্সিং, একটা হচ্ছে বটম আপ পার্সিং। ঠিক আছে, আমরা এই একটা টপ ডাউন পার্সার আর একটা বটম আপ পার্সার দেখবো বেসিক্যালি। এটা হচ্ছে যে আমার একটা পার্সারের ক্লাসিফিকেশন ট্রি, যে কত টাইপের পার্সার থাকতে পারে বেসিক্যালি। তো আমরা হচ্ছে যে এগুলো দেখবো এখন, সবগুলো না, জাস্ট একটা একটা করে এক্সাম্পল দেখবো। আচ্ছা, আসি বেসিক্যালি যে টপ ডাউন পার্সিং আর বটম আপ পার্সিং এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। পড়লে যদিও বোঝা যাচ্ছে যে টপ ডাউন পার্সিং মানে উপর থেকে নিচের দিকে আসতে থাকবে, আর বটম আপ মানে নিচ থেকে উপরের দিকে যেতে থাকবে। সো আমি যদি একটা এরকম করে ট্রি আঁকি, বা আমি যদি এটার একটা গ্রামার এভাবে করে লিখি যে এস, তাহলে এটার টপ ডাউন হবে যে আমি উপর থেকে মানে এই স্টার্টিং রুলটা থেকে আমি আস্তে আস্তে এই জিনিসটা মানে ডিরাইভ করার দিকে আগাতে থাকবো। যদি আমাকে বলা হয় যে এটা হচ্ছে স্ট্রিং, যে স্ট্রিংটা হচ্ছে আমাকে ডিটেক্ট করতে হবে, তাহলে আমার এই এস সিম্বলটা থেকে আমি এইটার জেনারেশনের দিকে আস্তে আস্তে যাবো। বেসিক্যালি এতক্ষণ আমরা যেটা করে আসছি, ঠিক আছে, যে এস দেন এখান থেকে এ বি, দেন হচ্ছে এভাবে ভেঙে 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 দেন হচ্ছে এ বি সি ডি, যেটা এখানের মধ্যে লেখা আছে সেই জিনিসটা আনছি। ওকে, আর বটম আপটা কি? বটম আপটা বেসিক্যালি এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এ এ বি সি ডি মানে যেটা দেয়া আছে সেটা থেকে শুরু হবে, এবং এটার রাইট সাইড থেকে এটা কিন্তু ইন রিভার্সে। ঠিক আছে, এই জিনিসটার ইন রিভার্সে চলতে থাকে, মানে এটার এইভাবে করে আগায়। ঠিক আছে, যে এ বি সি ডি ই, দেন এখান থেকে হচ্ছে যে আমার একটা একটা করে ভাঙতে ভাঙতে যে এই এটা থেকে আমার এ আসছে। ঠিক আছে, এই এটা থেকে এ আসছে, রিপ্লেস করছি। দেন এই এবিসি এটাকে এই রুলের মাধ্যমে সংকুচিত করে বা ছোট করে এ লিখছি, দেন এ এ ডি ই আসছে। ওকে, দেন এই ডিটা থেকে আমার এখানের মধ্যে বি লিখছি। ঠিক আছে, এই রুলটা দিয়ে। ঠিক আছে, তাহলে এ বি আসছে, এবং এটা মানে কি আমার এস। ঠিক আছে, তার মানে এখান থেকে এস আসছে, তার মানে হচ্ছে যে ঠিক আছে এটা অ্যাকসেপ্টেড। যদি আমি এখান থেকে শুরু করে এস পর্যন্ত পৌঁছতে পারি, মানে বটম আপ অ্যাপ্রোচ অনুযায়ী, তাহলে হচ্ছে যে এটা কারেক্ট। আর টপ ডাউন অনুযায়ী যদি আমি এস থেকে শুরু করে এখানে পৌঁছতে পারি, তাহলে সেটা কারেক্ট। ঠিক আছে,
তো এটাই হচ্ছে একদম প্রাথমিক পার্থক্য টপ ডাউন আর বটম আপ পার্সিং এর মধ্যে। তো আসি, এখানের মধ্যে একটা টেবিল দেওয়া আছে দুইটা পার্থক্যের মধ্যে। প্রথমটা তো বললাম যে হাইস্ট লেভেল থেকে শুরু করে নিচের দিকে যেতে থাকে, আর এটা হচ্ছে নিচ থেকে শুরু করে উপরের দিকে যেতে থাকে আস্তে আস্তে। আচ্ছা, 2 নম্বর পার্থক্যটা হচ্ছে যে আমার এ হচ্ছে লেফট মোস্ট ডিরাইভেশন দিয়ে চলে, ঠিক আছে? এ হচ্ছে লেফট মোস্ট ডিরাইভেশন দিয়ে কিন্তু আমার শুরু করছিল, আর সে হচ্ছে যে আমার রাইট মোস্ট ডিরাইভেশন থেকে শুরু করতে থাকে। মানে এখান থেকে যখন এদিকে যায় তখন সাধারণত রাইট মোস্ট ডিরাইভেশন দিয়ে শুরু করে। আচ্ছা, আর থার্ড ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে কোন ডিসিশনটা নিতে হয়। কোন ডিসিশনটা নিতে হয় মানে এখানে আমাকে টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে এই ডিসিশনটা নিতে হয় যে আমার কাছে তো এই একটা প্রোডাকশন রুল আছে, এখানে আরো 2টা আছে, আর এখানে একটা আছে, ঠিক আছে? কোন প্রোডাকশন রুলটা ব্যবহার করে এক্সপান্ড হতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার টপ ডাউন অ্যাপ্রোচের এই ডিসিশনটা নিতে হয়, বা টপ ডাউন পার্সারের ক্ষেত্রে এই ডিসিশনটা আমাকে নিতে হয়। আর বটম আপের ক্ষেত্রে আমার ডিসিশনটা নিতে হয় যে আমি আসলে রিডিউস করব কখন, ঠিক আছে? মানে আমার এখানে শ্রিঙ্ক করার কাজটা কখন করব, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমার বটম আপ পার্সারের ক্ষেত্রে একটা ডিসিশন নিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার 3 নাম্বার পার্থক্য। ওকে, তো দুইটার এক একটা এক্সাম্পল হচ্ছে রিকার্সিভ ডিসেন্ট পার্সিং, আর একটা হচ্ছে শিফট রিডিউসিং পার্সার, ঠিক আছে? আমরা আজকে রিকার্সিভ ডিসেন্ট আর শিফট রিডিউস দুইটাই দেখব। আচ্ছা, রিকার্সিভ ডিসেন্ট পার্সিং। রিকার্সিভ ডিসেন্ট পার্সিং হচ্ছে বেসিক্যালি আমার দুইটা জিনিস মনে রাখতে হবে যে এই পার্সিংটা বা এই পার্সারটা কিভাবে কাজ করে। একটা হচ্ছে যে এক্সিকিউশন বিগিনস উইথ দ্য প্রসিডিউর ফর দ্য স্টার সিম্বল। প্রত্যেকটা নন টার্মিনাল, ঠিক আছে? আবার একটু বলি, প্রত্যেকটা নন টার্মিনাল মানে এই জিনিসগুলা যেগুলো হচ্ছে এস, এই যে এ, বড় হাতের বি, ঠিক আছে? ছোট হাতের গুলো সাধারণত টার্মিনাল, ঠিক আছে? ছোট হাতের গুলো আমার ট্রি এর লাস্টের দিকে থাকে, ঠিক আছে? যেগুলো ভিতরের দিকে গুলো থাকে সেগুলোর কথা বলতেছি, ঠিক আছে? প্রত্যেকটা নন টার্মিনাল আমার একটা একটা করে প্রসিডিউর থাকে। প্রত্যেকটা নন টার্মিনালে একটা একটা করে প্রসিডিউর থাকে। প্রসিডিউর মানে হচ্ছে যে ফাংশন, ঠিক আছে? আমাদের সি প্রোগ্রামিং এর ফাংশন, ঠিক আছে? প্রত্যেকটা নন টার্মিনালের একটা করে নিজস্ব ফাংশন থাকবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে আমার এক্সিকিউশনটা শুরু হবে সব সময় আমাদের স্টার্ট সিম্বলটা দিয়ে, ঠিক আছে? এটা অবশ্য আমাদের জানা কথা যে স্টার্ট সিম্বল দিয়ে সবসময় এক্সিকিউশনটা শুরু হবে, এবং প্রত্যেকটা নন টার্মিনালে করেসপন্ডিং মানে তাদের নিজস্ব করে একটা একটা করে ফাংশন থাকবে। আর আরেকটা হচ্ছে যে এই প্রত্যেকটা ফাংশন একজন আরেকজনকে কল করবে, ঠিক আছে? প্রত্যেকটা নন টার্মিনাল ফাংশন, যেমন ধরি এটা যদি হয় তাহলে এই নন টার্মিনাল ফাংশন গুলো এই এ বি এরা প্রত্যেকে যদি আলাদা আলাদা ফাংশন হয় তাহলে এই ফাংশন গুলো একজন আরেকজনকে কল করতে পারে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখে ফেলি। মনে করি এটা একটা রিকার্সিভ ডিসেন্ট পার্সিং, এই যেটা হচ্ছে যে এই রুলটাকে ইমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে? এই ই থেকে আই ই প্রাইম, দেন ই প্রাইম থেকে প্লাস আই ই প্রাইম, আর হচ্ছে এপসাইলন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? বলছি কি যে প্রত্যেকটা নন টার্মিনালের একটা করে নিজস্ব ফাংশন থাকবে। তাহলে এখানে নন টার্মিনাল কি কি আছে? ই আছে আর ই প্রাইম আছে। দেখেন এই দুইটা ছাড়া কিন্তু আর এখানে কোনো নন টার্মিনাল নাই, ঠিক আছে? তাহলে দেখেন ই ই প্রাইম দুইটা নিজস্ব ফাংশন, ঠিক আছে? আর মেইন ফাংশন আর ম্যাচ, এই দুইটা হচ্ছে ম্যাচ সবসময় থাকবে, মেইন ফাংশন সবসময় আমার থাকবে। আচ্ছা, ফাংশন গুলো লেখা কি খুব কঠিন? অবশ্যই না। দেখেন, if look ahead equals I, that means এই রুলটাকে জাস্ট এই রুলটাকে হুবহু লিখতেছে, ঠিক আছে? ই থেকে আমার যদি বলতেছে যে লুক আহেড আই, যদি সামনে আই থাকে তাহলে হচ্ছে ম্যাচ আই, দ্যাট মিনস এই আইটাকে ম্যাচ করবে, দেন হচ্ছে যে ই প্রাইম যেটা আছে ই প্রাইমকে কল করবে, দ্যাট মিনস এই ই প্রাইম আই ই প্রাইম যেহেতু আছে ওই আই ই প্রাইম, ঠিক আছে? সেম এই ই প্রাইমকে কল করছে, ই প্রাইম কোনটা? এটা, ঠিক আছে? ই প্রাইম হচ্ছে যে এটা। তাহলে এই ই প্রাইমটা কিভাবে? সেম, তাহলে ই প্রাইমের ক্ষেত্রে কি প্লাস আই ই প্রাইম, তাহলে দেখেন ম্যাচের মধ্যে সেম প্লাস আই ই প্রাইম, সে নিজেকে নিজে কল করতেছে, ঠিক আছে? এই যে
ই প্রাইম দেন হচ্ছে ইফ লুক আহেড ইকুয়ালস টু প্লাস, দ্যাট মিনস লুক আহেডে প্লাস থাকা মানে হচ্ছে যে এই জিনিসটা যদি থাকে, মানে এই প্রথমে যেটা আমরা লিখছি, যে সিম্বলটা আমরা লিখতেছি সেই সিম্বলটা যদি থাকে, তাহলে আমার হচ্ছে ম্যাচ করবে প্লাসের সাথে, ম্যাচ করবে আই এর সাথে, দেন ই প্রাইম এর সাথে, ঠিক আছে। এলস রিটার্ন, এলস হচ্ছে যে ওই এটার জন্য হচ্ছে যে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে, তার মানে কিছুই নাই আর কি, ঠিক আছে। ওকে, ম্যাচ ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার নিবে, বলবে যে এই ক্যারেক্টারটা আমার আসলে ওই যে গেট ক্যারেক্টার, দ্যাট মিনস আমি যে ক্যারেক্টারটা নিচ্ছি ওই ক্যারেক্টার সাথে ম্যাচ করে দেখবে যে ওইটা আসলে ঠিক আছে নাকি নাই, আর যদি না থাকে এলস আমার এটা কি হবে, একটা এরর প্রিন্ট করবে যে আমার এখানে কোথাও ভুল আছে। আর মেইন ফাংশনটা হচ্ছে যে যেখান থেকে এক্সিকিউশনটা শুরু হয়, আর এক্সিকিউশন শুরুটা দেখেন কোত্থেকে হয়েছে, আমার ওই ইটা দিয়ে, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার এখানে স্টার্ট সিম্বল, ইটা থেকে শুরু হয়েছে, দেন হচ্ছে লুক আহেড যদি ডলার হয়, দ্যাট মিনস আমার ডলার হচ্ছে এই ক্ষেত্রে পার্সিং এর ক্ষেত্রে ডলার চিহ্ন যদি আমরা দেখি তাহলে বুঝতে হবে যে আমার এখানের মধ্যে এক্সিকিউশনটা শেষ, মানে এক্সিকিউশন এখানে শেষ করতে হবে। তো লুক আহেড যদি ডলার হয় তার মানে হচ্ছে পার্সিং সাকসেসফুল, দ্যাট মিনস আমার ওই যে ওয়ার্ডটা বা যেটাই হোক সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেড। জিনিসটা কি এই পুরোটা কি বোঝা গেছে? না হলে আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। ওকে, ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছেন, না হলে সমস্যা নাই, ভিডিও তো আছে, আর না হলে আমার সাথে পরে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে যে পরের যে আমার পার্সিংটা আছে, সেই পার্সিংটা বোঝার জন্য আমার একটু ফার্স্ট এন্ড ফলো এই দুইটা ফাংশন একটু আলাদা করে বুঝতে হবে, ঠিক আছে। ফার্স্ট এন্ড ফলো আমরা এখানে না দেখে আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই, তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। আচ্ছা, ধরেন আমাকে এখানের মধ্যে এই গ্রামারটা দেয়া আছে, ই থেকে টি ই প্রাইম, ই প্রাইম থেকে প্লাস টি ই প্রাইম, দেন হচ্ছে ব্লা ব্লা ব্লা। আমাকে বলা হবে যে এই গ্রামারটার জন্য ফার্স্ট এন্ড ফলো বের করতে, ঠিক আছে। ফার্স্ট এন্ড ফলো বের করার মানে হচ্ছে যে বেসিক্যালি এই টেবিলটা জেনারেট করা, ঠিক আছে। প্রত্যেকটার জন্য এরকম করে একটা টেবিল জেনারেট করা, যেখানের মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা রুলের এরকম করে দেয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, আসি, ধরেন আমি আগে ফার্স্ট বের করা ট্রাই করতেছি, ঠিক আছে, ফার্স্টটা। এখন ফলোটাতে এর পরে যাব, মনে করি ই, ঠিক আছে। ই এর জন্য আমি হচ্ছে যে ফার্স্ট বের করতেছি। ফার্স্ট বের করা মানে আমি যদি ই কে ভাঙি, ঠিক আছে, বা এগুলোকে ভাঙতে যাই, এই প্রত্যেকটা নন টার্মিনালকে ভাঙতে যাই, তাহলে এগুলাকে ভেঙে আমি প্রথম কোন নন টার্মিনালটা পাবো, সরি, এগুলোকে ভেঙে প্রথম কোন টার্মিনালটা পাবো, এই নন টার্মিনাল গুলোকে ভেঙে আমি প্রথম কোন টার্মিনালটা পাবো, মানে কি, আসি। ধরেন এটার ফার্স্টে শুরু করতে গিয়ে আমি সবচেয়ে ইজি হয় যদি আমরা এই পদ্ধতিতে আগে ফার্স্ট বের করার জন্য, এটা হচ্ছে ফার্স্ট বের করার জন্য, যে আমরা নিচ থেকে উপরের দিকে যদি করে যাই, যেমন ধরেন এফ কে ভাঙলে আমার এখানের মধ্যে দেখেন দুইটা রুল আছে, ঠিক আছে। একটা হচ্ছে যে এফ কে ভেঙে ফার্স্ট ব্র্যাকেট দেন ই লাস্ট ব্র্যাকেট দেন হচ্ছে আইডি, ঠিক আছে। তাহলে আমার এখানে নন টার্মিনাল কি কি আছে, টার্মিনাল কি কি আছে, টার্মিনাল হচ্ছে যে এটা আছে দেন আইডি আছে, ঠিক আছে। তাহলে এফ কে ভাঙার পরে আমি প্রথম টার্মিনাল পাচ্ছি, একটা হচ্ছে এটা, যদি আমার এই বাম দিকের রুলটা ইউজ করি, আর এটা যেটা হচ্ছে আইডি যদি আমরা ডান দিকের রুলটা ইউজ করি, মানে এটা যেহেতু অর, তার মানে এটা বেসিক্যালি কিন্তু দুইটা রুল, ঠিক আছে। তাহলে এফ এর ফার্স্ট হচ্ছে যে আমার এই ফার্স্ট ব্র্যাকেটটা, আর দেন হচ্ছে যে আইডিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ এর জন্য ফার্স্ট। এরপরে আমরা আসি টি প্রাইম, ঠিক আছে, নিচ থেকে যাওয়াটা ইজি। টি প্রাইম কে যদি আমরা ভাঙি, তাহলে টি প্রাইম কে ভাঙলে ফার্স্টে আমরা নন টার্মিনাল কোনটা পাচ্ছি দেখেন, সরি আবার বলছি যে টি প্রাইম কে ভেঙে আমি ফার্স্ট টার্মিনালটা কি পাচ্ছি, এই ইনটু সাইনটা, রাইট। তাহলে এই ইনটু সাইনটা হচ্ছে যে আমার ফার্স্টে গেল,
ঠিক আছে, এই টি প্রাইমটাকে ভাঙলে আমার ইনটু সাইনটা ফার্স্টে গেল, আর এই সাইডটা যদি আমি ভাঙি তাহলে হচ্ছে এপসাইলন, তাহলে এটার ফার্স্টে হচ্ছে আমার ইনটু আর এপসাইলন, দেন হচ্ছে টিটাকে যদি আমি ভাঙি তাহলে আমার প্রথমে আসতেছে এফ। ঠিক আছে, এখন এফ কে তো আমার কি টার্মিনাল না, এফ হচ্ছে আমার নন টার্মিনাল, দ্যাট মিনস হচ্ছে যে এফ হচ্ছে আমার ভিতরে যেটা থাকে সেটা, আমার একেবারে ট্রি এর লাস্টে যেটা থাকবে সেটার একটাও না। তাহলে আমার এফ কে ফার্দার ভাঙতে হবে। ঠিক আছে, কারণ আমি কি বলছি যে ফার্স্ট হচ্ছে যে কোনো একটা নন টার্মিনালকে ভেঙে আমি প্রথম যে টার্মিনালটা পাবো। ঠিক আছে, নন টার্মিনাল মিনস এইগুলোকে ভেঙে আমি প্রথম যে টার্মিনাল মিনস এ প্লাস ইনটু ফার্স্ট ব্র্যাকেট আইডি এপসাইলন এগুলোকে পাবো সেগুলো। ঠিক আছে, তাহলে টি কে ভেঙে যেহেতু এফ পাচ্ছি, ঠিক আছে, তাহলে আমার এফ এর যেটা ফার্স্ট সেটাই হবে আমার কি টি এরও ফার্স্ট অবভিয়াসলি। তাহলে এফ এর ফার্স্ট ছিল ফার্স্ট ব্র্যাকেট আইডি, তাহলে হচ্ছে কি টি এরও ফার্স্ট হবে আমার এই এফ এর ফার্স্টের সাথে সেম, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর আইডি। ঠিক আছে, ই প্রাইম কে ভাঙলে আমরা কি পাচ্ছি, ই প্রাইম কে ভাঙলে আমাদের প্রথম টার্মিনালটা পাচ্ছি প্লাস এই রুল অনুযায়ী, আর হচ্ছে যে এপসাইলন যদি আমরা আরেকটা রুল যেটা সেটা ইউজ করি তাহলে এটা কি প্লাস আর এপসাইলন। আর এটার ক্ষেত্রে ই কে ভাঙলে আমরা পাচ্ছি টি, এবং টি যেহেতু আমার টার্মিনাল না তাহলে টি এর জন্য আমাদের ফার্স্ট কি ইনটু আর এপসাইলন ছিল, তাহলে আমার টি এর ফার্স্টটাই হচ্ছে ই এর ফার্স্ট সেম থাকতেছে, তাহলে ইনটু আর এপসাইলন, তার মানে আমার বেসিক্যালি ফার্স্ট অফ এফ ফার্স্ট অফ টি ফার্স্ট অফ ই এই তিনটা হচ্ছে সেম থাকতেছে। ঠিক আছে, এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? তাহলে আমি আরেকবার বলবো এখন। নির্দ্বিধায় কিন্তু জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ বলেন। স্যার না বলছি। আচ্ছা ওকে, তাহলে এটা গেল আমার প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা নন টার্মিনালের জন্য ফার্স্ট বের করা। ঠিক আছে, এরপরে আসি ফলো। ঠিক আছে, আমাদের কিন্তু দুইটা কলাম ছিল, একটা ফার্স্টে একটা ফলো। ফলোটা কিভাবে কাজ করে আসি। প্রথমে ফলো অফ ই, ঠিক আছে, এটা আমরা উপর থেকে নিচের দিকে যেতে পারবো আস্তে আস্তে। ঠিক আছে, এটা আমাদের বেসিক্যালি এই টেবিলটা নিয়ে আনা দরকার ছিল, দুইটা টেবিল একসাথে হলে ভালো হতো কারণ যেহেতু ফার্স্ট আছে। আচ্ছা, ফলোটা বানানোর জন্য আমার কিন্তু ফার্স্টের রোড কলাম যেটা সেটা রেডি থাকা লাগে। ঠিক আছে, ফলোটার জন্য আমার ফার্স্টটাও কিন্তু লাগে। ঠিক আছে, আচ্ছা আসি এবার এটার জন্য কিভাবে বানাতে হয়। প্রথমে আসি ই, ফলো অফ ই। ফলো মানে হচ্ছে যে আমি এটাকে ভাঙার পরে মানে ইটা এক্সিকিউট হবার পরে আমার কোন সিম্বলটা কোন টার্মিনালটা আসবে, মানে এই ফার্স্টের পরে মানে এই ই সিম্বলটা এক্সিকিউট হওয়ার পরে বা এটা যখন আমার শেষ হয়ে যাবে তখন এটার পরে কোন সিম্বলটা থাকবে। ঠিক আছে, এই জিনিসটার জন্য হচ্ছে যে ফলো বের করা। ঠিক আছে, এই জিনিসটা তার যদি এটা হয় তাহলে আপনারা অলরেডি একটু করে আইডিয়া অলরেডি পেয়ে গেছেন বা পাবেন। ঠিক আছে, দেখেন ফলো অফ ই, ফলো অফ ই হচ্ছে যে মানে আমার ইটা কোথায় কোথায় শেষ হবে এটা দেখার জন্য আপনাকে দেখতে হবে ডান দিকে। ফার্স্টের জন্য আমরা দেখছি কিন্তু বাম দিকে, আর ফলো এর জন্য দেখতে হয় কিন্তু ডান দিকে। তাহলে ডান দিকে আপনার খুঁজতে হবে কোথায় কোথায় ই আছে। ঠিক আছে, কোথায় কোথায় ই আছে মানে এই প্রথমটা, তাহলে একটা দেখতেছি এখানে আছে, আর কোথাও কি আছে, আর কোথাও নাই। ঠিক আছে, তাহলে ই এর জন্য আমার ই এর ফলো কে করছে, দেখেন ই এর পরে কে আছে, আমার রাইট প্যারেন্থেসিসটা বা আমার লাস্ট ব্র্যাকেট যেটাকে বলি, সো রাইট প্যারেন্থেসিস ওকে কমা। আর কি আছে, আর যেহেতু কিছু নাই, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে আমার স্টার সিম্বলের ফলোতে সব সময় ডলার সাইনটা থাকবেই। ঠিক আছে, সব সময় ডলার সাইনটা থাকবেই। এখন প্রশ্ন করতে পারেন যে কেন। ধরেন আমার কোনো একটা স্ট্যাক, ঠিক আছে, কোনো একটা স্ট্যাক ধরেন, ঠিক আছে, স্ট্যাকের মধ্যে ধরেন এখানে এস
একটা প্রোডাকশন রুল আছে, এফ কে ভেঙে এ বি এটা আছে, ঠিক আছে। তাহলে আমার এই স্ট্যাকের মধ্যে ধরেন প্রথমে এফ আছে, এবং এই এফটাকে শেষ করার জন্য অবভিয়াসলি সবসময় কি ডলার সাইন একটা থাকবেই, মানে ডলার সাইনটা থাকবেই, মানে আমার বুঝার জন্য যে এখানে শেষ। এখন এই এফটাকে যদি আমি ভাঙি, ভাঙার পরে যদি এখানে এ বি আসেও, তাও কিন্তু কি এটাকে আমার ডলার সাইন দিয়ে এন্ড করতে হবে। তার মানে আমার এই এফ সাইনটা সব সময় ভাঙার পরে সব সময় আমার একটা ডলার সাইন, এটাকে যতই ভাঙতে থাকি না কেন, ভাঙার সবার শেষে আমার অবশ্যই এই ডলার সাইনটা থাকবেই। এই জন্য আমার এই স্টার্ট সিম্বলের আমার ফলোতে সবসময় এই ডলার সাইনটা মাস্ট থাকবেই, ঠিক আছে। তাহলে এইটা গেল যে ওকে, ইটা গেল। তাহলে ই এর আমার ফলোতে ডলার সাইনটা আছে, আর ই এর রাইট সাইডে যেহেতু আমার এই রাইট প্যারেন্থেসিস, এই রাইট প্যারেন্থেসিসটা দিলাম, ঠিক আছে, ফলো আকারে থাকলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার ই প্রাইম, ঠিক আছে। ই প্রাইমটা দেখি এখানে রাইট সাইডে কোথায় কোথায় আছে। একটা হচ্ছে এইখানে, আরেকটা হচ্ছে যে এখানে, ঠিক আছে। তাহলে এই দুইটা জায়গার মধ্যে আমার একটা জিনিস খেয়াল করি, পরে কিন্তু কোনো সাইন নাই, ঠিক আছে। ই প্রাইমের পরে আর কিছু নাই, ঠিক আছে। যখন আমার এমন হবে ই প্রাইমটা হচ্ছে যে সবচেয়ে রাইট মোস্ট, ঠিক আছে, সবচেয়ে ডান দিকের, তাহলে আমার এইটার শেষ যখন হবে, একটা নর্মাল জিনিস একটু চিন্তা করে দেখেন, ই প্রাইম শেষ মানে আমার এর বাম দিকে যে সিম্বলটা হয়েছে বা বাম দিকে যে সিম্বলটা আছে সেটার শেষ। তার মানে হচ্ছে যে এটা ই প্রাইম, এটা যখন শেষ হবে এটার পরে কোনটা আসবে, যেহেতু ই এর যেটা ফলো সেটাই আসবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমার ই প্রাইমের ক্ষেত্রে আমার ফলোটা আসবে ই এর যেটা ফলো সেটাই, হুবহু সেম জিনিস, ঠিক আছে। তাই ই প্রাইমের ফলো হচ্ছে যে ই যেটা সেটাই, সেটা হচ্ছে রাইট প্যারেন্থেসিস আর ডলার সাইন। বুঝা গেছে এই জিনিসটা যে কেন আসলে ফলো অফ ই প্রাইমটা আসলে ফলো অফ ই, কারণ হচ্ছে যে কি আমার এটা যখন শেষ হচ্ছে, ই প্রাইমটা যেহেতু রাইট মোস্ট সবার ডান দিকে আছে, এটা ই প্রাইম শেষ হলে আমার ইটাও হচ্ছে যে আলটিমেটলি শেষ। তাই ই প্রাইমের শেষের পরে আমার ই এর শেষ যেটা সেটাই আসবে আলটিমেটলি। আচ্ছা, এরপরে আসি টি। টি এর ক্ষেত্রে আমার ফলো অফ টি আমার এখানে দেখি কোথায় কোথায় আছে, ঠিক আছে। তাহলে ফলো অফ টি আছে একটা এখানে, আরেকটা আছে এখানে, ঠিক আছে। এবং টিটা শেষ হয়েছে কাকে দিয়ে, ই প্রাইম দিয়ে, ঠিক আছে। তাহলে টিটা যেহেতু ই প্রাইম দিয়ে শেষ হচ্ছে, তার মানে ই প্রাইমের যা যা ছিল আমার সবগুলো হচ্ছে যে এখানের মধ্যে অবশ্যই আসবে, ঠিক আছে। ই প্রাইমের যা যা আমার শেষ হয়েছে সেগুলো আমার অবশ্যই এখানের মধ্যে কিন্তু আসবে। তাহলে আমার সবগুলো এখানের মধ্যে আসলো। একটা হচ্ছে যে কি কি ছিল ই প্রাইমের, একটা হচ্ছে আচ্ছা কমা ছিল, আর একটা হচ্ছে ডলার সাইন, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার টি এর। আচ্ছা, এরপরে দেখেন টি এরটা, ওকে, হ্যালো, হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। কৌতুক বলছিলাম ঠিক মনে নাই, থেকে বলি। আচ্ছা, আমি প্রত্যেকটার ফলো বের করতেছিলাম বেসিক্যালি। প্রথমে আসি ইটার ক্ষেত্রে, ইটা প্রবাবলি ভালোভাবেই বলা হয়েছে। আচ্ছা, শুরু থেকে বলি, ইটার ক্ষেত্রে আমার ফলো অফ ই মানে হচ্ছে যে আমার ই এর ডান দিকে আমার কোথায় কোথায় হচ্ছে প্রোডাকশন রুলের মধ্যে কোথায় কোথায় ডান দিকে ই আছে সেটা আমার দেখতে হবে। তো বেসিক্যালি আমার এখানে ই আছে, তো ই এর ডান দিকে বা ই এর পরে কে আসবে সেটা হচ্ছে আমার দেখতে হবে এখানে। তো ই এর পরে এখানের মধ্যে দেখতেছি আমার একটা রাইট প্যারেন্থেসিস, তো ওই রাইট প্যারেন্থেসিসটা আসবে অবভিয়াসলি। এন্ড আমার যেহেতু ইটা হচ্ছে স্টার্ট সিম্বল, স্টার্ট সিম্বলে অলওয়েজ হচ্ছে যে ডলার আসে, ঠিক আছে।
এই জিনিসটা গেল, এটা হচ্ছে আমার ই এর ফলো, মানে ই কে কারা কারা ফলো করবে বা ই এর পরে কারা আসবে। আচ্ছা, ই প্রাইমের ক্ষেত্রে ই প্রাইমের আমার ডান দিকে কোথায় কোথায় আছে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে ই প্রাইম কে কারা ফলো করবে, যেহেতু ই প্রাইমের পরে অ্যাকচুয়ালি এই দুইটা রুলে আর কেউই নাই, তার মানে ই প্রাইম দিয়ে এই পুরো রুলটা শেষ হয়েছে। এটাও আবার এটাও, এই দুইটা রুলই যদি শেষ হয় তাহলে আমার বাম দিকে যারা থাকে, যদি এটা শুধুমাত্র তখন প্রযোজ্য যখন আমার ই প্রাইমটা বা আমার কোন একটা যেটাকে আমরা ফলো বের করার ট্রাই করতেছি, যেটা আমরা ফলো বের করার ট্রাই করছি, সেই ক্ষেত্রে আর সেটা যদি সবার রাইট মোস্ট হয় বা সবার ডান দিকে থাকে, তখন হচ্ছে আমার এ বাম দিকের গুলোকে দেখতে হয়, যেটা এইখানে লেখা আছে, ঠিক আছে। যদি এটা রাইট মোস্ট হয় তাহলে ফলো অফ দি লেফট হ্যান্ড সাইড, দ্যাট মিনস ফলো অফ ই আর ই প্রাইম, এটা হচ্ছে যে আমাকে দেখতে হবে। তাহলে ফলো অফ ই প্রাইম, ই প্রাইমটা তো এটাতে যেহেতু বের করতেছি তাহলে এটা নিজের কথাই বলতেছে। আর এটার ক্ষেত্রে ই প্রাইমটা হচ্ছে যে ই এর ফলো, দ্যাট মিনস ই এর ফলো আমার যেটা ছিল যে রাইট প্যারেন্থেসিস এন্ড ডলার সাইন, তাহলে এটাই হলো। আচ্ছা, এরপরে টি এরটাও মনে হয় বলছি, টি এরটার ক্ষেত্রে হচ্ছে যে আমি দেখবো যে কোথায় কোথায় আছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। টি কে ফলো করছে কে, ই প্রাইম, ঠিক আছে। তার মানে নর্মালি জিনিসটা চিন্তা করেন যে আমার ই প্রাইম যেটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে যে টি এর শেষ, ঠিক আছে। ই প্রাইম যেটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে টি এর শেষ, ঠিক আছে। প্লাস আমার এখানের মধ্যে একটা এপসাইলন সাইন আছে। আচ্ছা, এটা আমি পরে আসতেছি। তাহলে আমার টিটা শেষ হবে ই প্রাইমের শুরু দিয়ে, তাহলে ই প্রাইমের ফার্স্ট কে দেখেন, ই প্রাইমের ফার্স্ট হচ্ছে যে প্লাস আর এপসাইলন, তাহলে ই প্রাইমের শুরু হচ্ছে প্লাস আর এপসাইলন গেল, এবং এখানের মধ্যে এপসাইলনটা হচ্ছে আমার প্রবলেমেটিক। কেন? এপসাইলন কখনোই আমার ফলোতে থাকতে পারে না, ঠিক আছে। কেন থাকতে পারে না? কারণ এপসাইলন দিয়ে বোঝায় হচ্ছে যে নাল স্ট্রিং, আর আমরা এখানের মধ্যে বের করার চেষ্টা করতেছি যে নেক্সট আসলে কোন স্ট্রিংটা থাকবে, বা নেক্সট হচ্ছে যে আমার কোন ক্যারেক্টারটা থাকবে বা কোন টার্মিনালটা থাকবে। তার মানে কোনো না কোনো টার্মিনাল তো থাকবে, নাল টার্মিনাল তো থাকতে পারে না, ঠিক না? তার মানে যখন যখন আমার এই এপসাইলনটা থাকবে, ঠিক আছে, তখন আমার কিন্তু একটা এক্সট্রা স্টেপের কাজ করতে হয়। সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে যদি ই প্রাইমটা এপসাইলন হয়ে যায়, দ্যাট মিনস ই প্রাইমটা নাল হয়ে যায়, ঠিক আছে। একটা জিনিস চিন্তা করেন, ই প্রাইমটা নাল হয়ে গেল এই দুইটা ক্ষেত্রে, তাহলে দেখেন তো ইটা আমার কি হচ্ছে, রাইট মোস্ট হয়ে যাচ্ছে না? এই দুইটা প্রোডাকশন রুলের ক্ষেত্রে ইটা হয়ে যাচ্ছে আমার রাইট মোস্ট দুইটা নন টার্মিনাল ক্যারেক্টার এখানে। তার মানে আমার এই ই প্রাইম বের করার সময় যে কাজটা করছিলাম এক্সাক্ট সেম কাজটা করবো। দ্যাট মিনস টি এর ক্ষেত্রে আমরা এই বাম দিকের এই দুইটাকে, এই দুইটার হচ্ছে যে আমার যে এন্ড, সেই এন্ড গুলোকে আমি আবার নিব। দ্যাট মিনস প্লাসের সাথে আমার রাইট প্যারেন্থেসিস আর ডলার, এই দুইটাই আসবে, যেটা হচ্ছে আমার কি ই প্রাইম দুইটারই আমার সেম। যদি এই দুইটার ডিফারেন্ট হইতো তাহলে আমার দুইটাই হচ্ছে যে আমার দুইটার যে ডিফারেন্ট সবগুলোকে আমার এখানে একসাথে লেখা লাগতো, ঠিক আছে। এটা গেল টি। টি প্রাইমের ক্ষেত্রে আমার কি হচ্ছে এটা মনে হয় বলা হয় নাই। তো টি প্রাইমের ক্ষেত্রে হচ্ছে যে আমার আলটিমেটলি কি জিনিস, সেম রুল, এতক্ষণ আমরা যা যা দেখছি ওই রুলে যদি আগাই, দেখেন টি প্রাইম আমার ডান দিকে কোথায় আছে, এই দুইটা। তার মানে টি প্রাইম হচ্ছে আমার রাইট মোস্ট। রাইট মোস্টের ক্ষেত্রে আমার কি হয় যে বাম দিকে যে দুইজন থাকে ওদের যেটা ফলো সেটাই হয়। তাহলে এখানে টি প্রাইম তো নিজেই নিজের কথা বলতেছে, আর এটার ক্ষেত্রে হচ্ছে টি এর যেটা ফলো, তাহলে সেটাই আমার এখানে আসবে, ঠিক আছে। এবার আসি এফ এর ব্যাপারে। এফ এর ক্ষেত্রে এফ এর আমার ফলো বের করার ট্রাই করতেছি, তার মানে এফটা আমার এখানের মধ্যে দেখি শেষ কোথায় কোথায় হচ্ছে। ওকে, এফটা আমার এখানে শেষ হচ্ছে টি প্রাইম দিয়ে, ঠিক আছে। তার মানে টি প্রাইম দিয়ে যদি শেষ হয় তাহলে টি প্রাইমের যেটা ফার্স্ট, ঠিক আছে, এই যে টি প্রাইমের ফার্স্ট, সেগুলো আমার এখানের মধ্যে অবশ্যই আসবে। তার মানে ইনটু, আর এই যে আবার আর এই এপসাইলনটা আসছে, ঠিক আছে। তার মানে আমার ইনটু এটা আসলো, ঠিক আছে, কমা।
এখন এপসাইলন আসার মানে হচ্ছে যে আমার এটাও কেটে চিন্তা করতে হবে। তাহলে এটা যদি কাটি তাহলে দেখেন আমার রাইট মোস্ট হয়ে গেল। ঠিক আছে, রাইট মোস্ট হয়ে গেলে কি করতে হবে, বাম দিকের যে ফলো গুলো থাকে এদের ফলো গুলোকেও আমার কাউন্ট করতে হবে। তার মানে টি আর টি প্রাইমের যে ফলো এটাকে আমার কাউন্ট করতে হবে। দ্যাট মিনস প্লাস ডলার আর হচ্ছে যে রাইট প্যারেনথেসিস, শেষ। এই তো বুঝা গেছে এই ফার্স্ট এন্ড ফলো টেবিলটা কিভাবে বানাতে হবে। কানেকশন কি আছে নাকি? আচ্ছা, কেউ যেহেতু সবাই যেহেতু চুপ করে আছেন, ধরে নিচ্ছি যে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন বলেন, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসলে একটা অনেক বড় মার্কস নিয়ে আসে। কারণ এটা এই পার্টটা না বুঝলে পরে আরো কিছু পার্ট আছে। ওকে, তো এখানে আরেকটা ফার্স্ট এন্ড ফলো আছে, এটা আরেকটা এক্সাম্পল। যদি এটা আরেকবার দেখাই তাহলে এস, এস কে ভেঙে এ, এ বি বি, দেন এ কে ভেঙে সি, আর বি কে ভেঙে ডি আর এপসাইলন। ঠিক আছে, এটাকে যদি এবার আমরা সেম ফার্স্ট এন্ড ফলো করি তাহলে এস কে ভাঙলে, ঠিক আছে, প্রথম টার্মিনাল আমরা কি পাচ্ছি সেটাই তো আমার ফার্স্ট, রাইট? তাহলে এস কে ভাঙলে প্রথম টার্মিনাল আসে এ। ঠিক আছে, তাহলে আমার এ। ওকে, ফাইন। এরপর এ কে ভাঙলে প্রথম টার্মিনাল আমার কি আসে, সি। আর এই রুল অনুযায়ী এপসাইলন, সি আর এপসাইলন। আমার কিন্তু এপসাইলনটা ফার্স্টে থাকতে পারে কিন্তু ফলোতে থাকতে পারে না। সেম বি এর ক্ষেত্রে ডি আর এপসাইলন, ডি আর এপসাইলন। ফলোর ক্ষেত্রে কি হবে, ফলোর ক্ষেত্রে হচ্ছে আমার ডান দিকটা দেখতে হবে। তাহলে এস যেহেতু এর ডান দিকে কোথাও নাই, তাহলে এর শুধু ডলার, কারণ আমার স্টার্ট সিম্বলে অবশ্যই ফলো হিসেবে ডলার এটলিস্ট থাকবে। আচ্ছা, তারপরে তারপরে এর ক্ষেত্রে আসি, এ হচ্ছে এখানে আছে। ঠিক আছে, তাহলে এ কে ফলো করছে কে, বি। তাহলে বি এর ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আমার এ এর ফলো হবে। তাহলে বি এর ফার্স্ট কি, ডি আর নাল। তাহলে বি এর ফার্স্ট হচ্ছে যে ডি, আর যেহেতু নালটা আছে তার মানে কি আমার এটাকে বাদ দিয়েও কল্পনা করতে হবে। এটাকে বাদ দিয়ে যদি কল্পনা করি তাহলে কি বি থাকে। ঠিক আছে, তাহলে এই বি এটা আসলো, ডি আর বি। আর বি এর ক্ষেত্রে আমার ডান দিকে কে আছে, এই যে এটা ডান দিকে শুধুমাত্র এই জায়গাতেই বিটা আছে। তাহলে এটাকে ফলো কি করতেছে, বি। তাহলে শুধু বি। ঠিক আছে, এটা সিম্পল। এখানে এটাও আছে, এটাও আপনারা দেখিয়েন, আশা করি বুঝতে পারবেন। আসি এবার এল এল ওয়ান গ্রামার। ঠিক আছে, এল এল ওয়ান গ্রামার বেসিক্যালি হচ্ছে একটা পার্সিং টেকনিক। ঠিক আছে, এটা কোনো স্পেশালাইজড গ্রামার না। তো এল এল ওয়ান দিয়ে বুঝায় বেসিক্যালি এল দিয়ে স্ক্যানিং ফ্রম লেফট টু রাইট, এল দিয়ে আরেকটা এল দিয়ে বুঝায় লেফট মোস্ট ডিরাইভেশন, আর ওয়ান দিয়ে বুঝায় ফর ইউজিং ওয়ান ইনপুট সিম্বল অফ লুক আহেড, মানে হচ্ছে আমি এক ধাপ আগে গিয়ে দেখবো যে কি হচ্ছে। অ্যালগরিদমটা এখানে না দেখে আমরা একটা পার্সিং টেবল দেখি, এলএল ওয়ান পার্সিং টেবল জেনারেশন, তাহলেই হচ্ছে বুঝতে ইজি হবে। আচ্ছা, এইটা হচ্ছে যে একটা এলএল ওয়ান পার্সিং টেবল, যেটা বানাতে আমার বেসিক্যালি এই ফার্স্ট এন্ড ফলো এই টেবলটা লাগে। ঠিক আছে, তো এই টেবলটা আমরা এই মাত্র হচ্ছে যে দেখে আসছি বা জেনারেট করে আসছি। এখন হচ্ছে এটা থেকে আমরা এলএল ওয়ান পার্সিং টেবলটা কিভাবে বানাতে হয় এটা দেখবো। এটা বেসিক্যালি ইজি। আমার এর কলামের মধ্যে সবগুলো নন টার্মিনালকে, ওকে, এর কলামের মধ্যে বেসিক্যালি সবগুলো নন টার্মিনালকে আমরা লিখবো, আর সব পুরো রোতে আমরা টার্মিনাল গুলোকে লিখবো। ঠিক আছে, টার্মিনাল গুলোকে মিনস যেগুলো দিয়ে আমার শেষ হচ্ছে আইডি লেফট রাইট ব্র্যাকেটস ইনটু প্লাস, আর হচ্ছে এখানে অবশ্যই ডলার সাইনটাও আসবে। আর কলামের মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে এই যে এগুলো। ওকে, এখন দেখেন এখানের মধ্যে আমার প্রথম রুল যেটা আসতেছে যে ই থেকে টি ই প্রাইম,
ঠিক আছে, ই থেকে টি ই প্রাইম এই রুলটা কখন ব্যবহার হতে পারে, ঠিক আছে, এটার তখন আমরা ফার্স্টে গিয়ে দেখবো, আইডি আর হচ্ছে যে কি লেফট ব্র্যাকেট, ঠিক আছে, তাহলে আইডি আর লেফট ব্র্যাকেটের আন্ডারে দেখেন ই আর টি ই প্রাইম এই দুইটা লিখে দিছি, ঠিক আছে, যে আমার ফার্স্টে গিয়ে দেখবো যে ফার্স্টের মধ্যে কোন দুইটা আছে, তাহলে ওই দুইটা আমার সিম্বলের আন্ডারে এই প্রোডাকশন রুলটা লিখবো। আমার বেসিক্যালি এই টেবিলের কাজ হচ্ছে যে এটা প্রেডিক্ট করা যে কোন একটা আমার ইনপুট সিম্বল যদি থাকে, ঠিক আছে, তাহলে ওই ইনপুট সিম্বলের উপর বেস করে এই টেবিলটাকে দেখে সে বলবে যে আমার কোন প্রোডাকশন রুলটা ইউজ করতে হতে পারে। কারণ আমাদের মনে আছে যে টপ ডাউনের ক্ষেত্রে আমাদের প্রবলেম কি ছিল, ডিসিশন নিতে হচ্ছিল যে আসলে কোন প্রোডাকশন রুলটা ইউজ করতে হবে, ঠিক আছে, ওই প্রোডাকশনের জন্য হচ্ছে আমাদের এই টেবিলটা বানাতে হয় যে আমাদের আইডি যদি থাকে বা এইটা যদি থাকে টোকেন হিসেবে, তাহলে এই দুইটা প্রোডাকশন রুলটা হয়তো আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে, এই জিনিসটার জন্য। সো আইডি আর এই ব্র্যাকেট এই দুইটার আন্ডারে তাহলে এই প্রোডাকশন রুলটা আসলো ই টি প্রাইম যদি আমার এটা থেকে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার এই প্রোডাকশন রুলের ক্ষেত্রে ই প্রাইম প্লাস টি ই প্রাইম, ঠিক আছে, তাহলে ই প্রাইম প্লাস টি প্রাইম এটা কোন দুইটার আন্ডারে আসে, প্লাস আর এপসাইলন, ঠিক আছে, তাহলে প্লাস এটার ক্ষেত্রে আমরা এটা লিখে দিলাম যে প্লাস টি ই প্রাইম। এবার এপসাইলন যদি থাকে, ঠিক আছে, তাহলে এপসাইলনের ক্ষেত্রে আমার সবগুলো এপসাইলনকে ফলোর মধ্যে যাদের আন্ডারে লিখছি তাদেরকে দিয়ে রিপ্লেস করতে হবে ফলোর আন্ডারে। দ্যাট মিনস এই যে ফলোর আন্ডারে কি লিখছি, ডলার আর রাইট মোস্ট, ঠিক আছে, তার মানে ডলার আর রাইট মোস্ট দিয়ে হচ্ছে যে আমার এইগুলোকে রিপ্লেস করতে হবে। তাহলে ডলার আর রাইট মোস্ট কোথায়, এই যে ডলার সাইন, এটার আন্ডারে ই প্রাইম হচ্ছে যে এপসাইলন নালটা ইউজ করলাম, আর রাইট প্যারেনথিসিস যেটা সেই রাইট প্যারেনথিসিস এর ক্ষেত্রেও আমরা সেম জিনিস দিয়েই হচ্ছে যে লিখলাম এখানে ওই সেলের মধ্যে। আচ্ছা, টিএফটি প্রাইম এর মধ্যে কি হচ্ছে, তাহলে টিএফটি প্রাইমের ক্ষেত্রে আমার আইডি আর লেফট ব্র্যাকেট, তাহলে আইডি আর লেফট ব্র্যাকেট এই দুইটার আন্ডারে এই রুলটা লিখলাম। সেম টি প্রাইমের ক্ষেত্রে হচ্ছে যে আমার হচ্ছে কি আছে ইনটু আর এপসাইলন, ইনটুর ক্ষেত্রে ইনটু ডিরেক্ট লিখে দিলাম। আর এপসাইলন যদি থাকে বা নাল যদি থাকে তাহলে যেটা বললাম যে ফলোর আন্ডারে লিখতে হবে জিনিসটা, তাহলে ফলোর আন্ডারে এই যে এপসাইলনের গুলো লিখে দিলাম। ওকে, ফলোর আন্ডারে যাদের মধ্যে ছিল। আর এফ এর ক্ষেত্রেও সেম, দেখেন এফ এর ক্ষেত্রে এখানে দুইটা রুল আছে, আইডি আর হচ্ছে যে এইটা, ঠিক আছে। এখন আইডিটা দেখেন, আইডিটা আসতে হলে তাহলে আমার কোন রুলটা ইউজ করতে হবে, এফ থেকে আইডি, অবভিয়াসলি এই রুলটা থেকেই তো আইডিটা আসবে, রাইট। তাহলে আইডিটার ক্ষেত্রে এই এফ থেকে আইডি এটার আন্ডারে এই এফ আইডি এই প্রোডাকশন রুলটা লিখছি। আর যদি ব্র্যাকেটেরটা আসতে হয় তাহলে তো আমার রাইট রুলটা থেকেই আসতে পারবে, রাইট, কারণ আমার এই রাইট রুলের মধ্যে হচ্ছে যে ব্র্যাকেট আছে, ঠিক আছে। তাহলে ওই রাইট লেফট যেটা আছে সেটার আন্ডারে এই প্রোডাকশন রুলটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে যে আমার LL1 পার্সিং টেবল, এইটা জেনারেট করতে এই ফার্স্ট এন্ড ফলো এই টেবলটা জাস্ট ইউজ করা লাগে। এখান থেকে এটা লেখাটা ইজি, জাস্ট হচ্ছে দেখে দেখে লেখা যে কোনটার কোন কলামের আন্ডারে আমার এটাকে লিখতে হবে, জাস্ট এটা হচ্ছে এখান থেকে দেখে লিখতে হয়। আর জাস্ট আরেকটা রুল মনে রাখতে হবে যে কখনো যদি আমরা এপসাইলন পাই তাহলে হচ্ছে আমার ফলোটা দেখে ফলোটার অনুযায়ী আমাকে বসাতে হবে, জাস্ট এতটুকু। আজকের দিনের লাস্ট এটা হচ্ছে শিফট রিডিউস পার্সিং, যেটা হচ্ছে আমার বটম আপ পার্সিং। বেসিক্যালি এই বটম আপ পার্সিংটা কিভাবে কাজ করে বা এই শিফট রিডিউস পার্সিংটা আমার কিভাবে কাজ করে এটা একটা এক্সাম্পল দিয়ে দেখবো, একটাই এক্সাম্পল দেখাবো। আচ্ছা, এখানে আমার গ্রামারটা হচ্ছে এটা, এস থেকে এস প্লাস এস, এস থেকে এস ইন্টু এস, আর এস থেকে আইডি। আমার কাজ কি, বটম আপের ক্ষেত্রে আমার কাজ হচ্ছে যে যে জিনিসটা ইনপুট থাকবে সেই ইনপুট থেকে এই স্টার্ট সিম্বলটা জেনারেট করতে পারতেছি নাকি পারতেছি না এটা চেক করা, রাইট। তাহলে আমার এখানের মধ্যে তিনটা কলাম থাকে, একটা হচ্ছে স্ট্যাক, যেখানের মধ্যে স্ট্যাকের মধ্যে কি আছে সেটা দেখা, ইনপুট বাফার যেখানের মধ্যে আমাদের স্ট্রিংটা থাকে, আর পার্সিং অ্যাকশন যেটাতে হচ্ছে আমাদের মানে কি করতে হবে নেক্সট স্টেপ সেটা আমরা লিখবো। ওকে,
স্ট্যাকের শুরুতে ডলার সাইনটা থাকবে, আর এখানের মধ্যে হচ্ছে আইডি প্লাস আইডি প্লাস আইডি, যেটা হচ্ছে ইনপুট, যেটা সেটা লিখলাম, আর হচ্ছে ডলার। এখন আমাদের যদি কিছুই করার না থাকে, আমরা এখান থেকে একটা একটা স্টেপ করে আগে, তাহলে দেখো কিছু করার না থাকে তাহলে আমরা জাস্ট শিফট করব। শিফট করা মানে এর বাম দিকে যেটা থাকবে সেটাকে জাস্ট স্ট্যাকের মধ্যে ঢুকাবো, ঠিক আছে? তাহলে স্ট্যাকের মধ্যে নিয়ে আসলে আইডি, ঠিক আছে, ডলার আইডি, তাহলে বাকি পার্ট কি থাকে, প্লাস আইডি ডলার, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনপুট বাফারের মধ্যে থাকতেছে। এরপরে তাহলে আমার নেক্সট কাজ কি হবে, আইডি থেকে এস, এই জিনিসটা জাস্ট এই রিডিউসিংটা বা এই প্রোডাকশন রুলটা ইউজ করা। তাহলে আমরা এখানের মধ্যে লিখে রাখলাম রিডিউস এস থেকে আইডি, এটা তাহলে আইডি কে জাস্ট এস দিয়ে রিপ্লেস করে দিলাম। দেন হচ্ছে বাকি যেটা যেরকম থাকার সেটা তো করলাম যে প্লাস আইডি ডলার। আচ্ছা, এখন তো এখানে আর কোনো অ্যাকশন করার মতো কিছু নাই, তাহলে আমি যদি কি অ্যাকশন করার মতো কিছু না থাকে তাহলে এখানে জাস্ট শিফট প্লাসটা এখানে নিয়ে গেলাম। ওকে, এখনো কি অ্যাকশন করার মতো বা এখান থেকে গ্রামার চেক করার মতো কিছু আছে? নাই, তাহলে আবার শিফট, তাহলে এই আইডিটাকে নিয়ে এখানে আনলাম, তাহলে এস প্লাস আইডি। এখন কিন্তু করার আছে, আইডিটাকে আমি আবার এস এর মধ্যে নিয়ে যেতে পারি। তাহলে হচ্ছে যে আইডিটাকে চেঞ্জ করে ওই এস এর মধ্যে আনলাম, এখানে লিখে রাখলাম এস থেকে আইডি তে চেঞ্জ, ঠিক আছে, এস প্লাস এস। ওকে, প্লাস আইডি। এখন কি চেঞ্জ করার কিছু আছে? অবশ্যই আছে, দেখেন এই রুলটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে রিডিউস এস থেকে এস টু এস প্লাস এস, তাহলে এটাকে আবার রিডিউস করে এস এ নিয়ে আসলাম। ওকে, এখন কিন্তু এখানে আবার আগের মতো কোনো কিছু বা কোনো অ্যাকশন নেওয়ার মতো নাই। তাহলে হচ্ছে যে প্লাস, মানে আমি এখানে জাস্ট শিফট করতেছি, প্লাস নিলাম, প্লাস নেওয়ার পরে আবার কিছু করার নাই, তাহলে হচ্ছে যে আইডি, ঠিক আছে, এস প্লাস আইডি। এবার হচ্ছে আইডিটাকে চেঞ্জ করার মতো আছে, আইডি কে আমরা এস এর মধ্যে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে এটা চেঞ্জ করে এস এর মধ্যে আনলাম, দেন হচ্ছে এস প্লাস এস আসলো, এই এস প্লাস এসটা আবার যদি দেখি চেঞ্জ করে এস আসছে, তাহলে এস আসে, এবং এখানে দেখেন ইনপুট বাফারে ডলার চলে আসে, তার মানে হচ্ছে যে আমার এইটাকে, এই ইনপুটটাকে অ্যাকসেপ্ট করো বা অ্যাকসেপ্ট মানে হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা বটম আপ পার্সিং টেকনিক, ঠিক আছে, যেটা LL1 থেকে একটু ডিফারেন্ট, বাট এটা ইজি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে চাচ্ছেন? ওকে, এখানে আরেকটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা হচ্ছে এক্সাক্ট সেম, একই আকারের। এটা হচ্ছে প্লাস আর মাইনাস দিয়ে লেখা জাস্ট, আর এখানের মধ্যে A1 A2 A3 এই জিনিসটা, এটা হচ্ছে যে জাস্ট এস থেকে এ, এই এই A1 A2 A3 এগুলো হচ্ছে জাস্ট এরই এক একটা পার্ট, এভাবে করে লেখা হয়েছে, ঠিক আছে? বাকিটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিছু করার না থাকলে শিফট, আর যদি কিছু করার থাকে এখান থেকে চেঞ্জ করার মতো থাকে তাহলে হচ্ছে জাস্ট রিডিউস করে ফেলা, ঠিক আছে? এই তো আমি আচ্ছা, এটা আগে আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে একটা আজকের মধ্যেই অথবা কালকের মধ্যে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে 15 মার্কস থাকবে। ওটা আপনাদের হচ্ছে ডেডলাইন নেক্সট এই উইকটা বা নেক্সট রবিবার পর্যন্ত দিয়ে রাখবো আর কি, ঠিক আছে? তো ওইটা কমপ্লিট করে রাখবেন, ওটা আমি এখানের মধ্যে দিই না, এটা আমি আজকের মধ্যেই হচ্ছে ক্লাসরুমের মধ্যে পোস্ট করবো 15 মার্কস, এটাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে মেইল করতে পারেন, নাহলে কল করতে পারেন। এগুলো একটু আজকে যা যা পড়াইছি ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? না স্যার। ওকে, তাহলে ক্লাসটা এখানে শেষ করতেছি। ওকে, থ্যাঙ্কস।